ওই তো চৌরাস্তার মোড়ে। এক হাত পেছনে কেন? কি আছে ওতে? আয়মান নিহিনের এই বিভীষিকাময় দৃষ্টি পরোয়া করল না। সে নিহিনের দিকে 2 পা এগিয়ে এসে বলল, আহা, কতদিন পর এই চাঁদ মুখখানা দেখলাম বলো তো। চলো ঘরে চলো, তারপর দেখাচ্ছি আমার হাতে কি আছে। কিন্তু নিহিন ওখানে ঠায় দাঁড়িয়ে বলল, খাওয়া দাওয়া করেছো? সত্যি মিথ্যা দ্বিধায় পড়ে আয়মান সত্যিটাই বলে দিল। হ্যাঁ করেছি, তুমি? আমিও। তাহলে তো হয়েই গেল। ম্যাডামের মেজাজের তো ঠিক ঠিকানা নেই। ইদানিং সব কিছুতে খবরদারি করে, কথা বলতেও ভয় লাগে। আয়মান নিহিনের হাত ধরে বলল, দেখেছো তোমার সাথে আমার কত মিল। আমিও খেয়ে এসেছি আর তুমিও খেয়ে নিয়েছো, এখন চলো। নিহিন সোজা হয়ে রোবটের মতো হেঁটে চলল। এখন তার কিছু দেখার বা জানার ইচ্ছে নেই। আয়মানের জন্য চিন্তা হচ্ছিল। সে এসে পড়েছে আর নিহিনের ঘুমেরাও সব এসে চোখের পাতায় জড়ো হয়েছে। গত রাতে ঘুম হয়নি। আয়মানকে বলতে যাবে তার আগে সে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। কাঁধে নিজের থুতনি ঠেকিয়ে বলল, মন খারাপ নাকি রাগ করেছো? কোনোটাই না, ঘুম পেয়েছে। আচ্ছা ছেড়ে দিচ্ছি, তার আগে এইটুকু বলে আয়মান একগুচ্ছ টুকটুকে লাল গোলাপের তোড়া নিহিনের হাতে ধরিয়ে দিল। নিহিন অবাক হয়ে দেখল, এত রাতে ফুল পেল কোথায়? চোখে মুখে সে প্রশ্ন ফুটে উঠতেই আয়মান বলল, আসার সময় তোমার জন্য নিয়ে এসেছি। ভেবেছিলাম হয়তো ঘুমোবে, তাই সকালে যখন ঘুম থেকে উঠবে তখন ফুল দেখে সারপ্রাইজড হবে, কিন্তু তুমি তো জেগেই রয়েছো। যাই হোক, খুশি হওনি? নিহিন আহ্লাদি কণ্ঠে টেনে টেনে বলল, ভীষণ। তুমি জানো আমি ফুল ভালোবাসি। আয়মান নিহিনের গাল টিপে দিয়ে বলল, আর আমি তোমাকে। ঘুম যা ছিল তা উড়ে গেছে। নিহিন মন ভরে কিছুক্ষণ ফুলের সুবাস নিল। আয়মানের কপালে ছোট্ট করে একটা চুমু খেয়ে বলল, আমার প্রতিটা মুহূর্ত স্পেশাল করে দেওয়ার জন্য তোমাকে বিশেষভাবে ধন্যবাদ। আয়মানও পাল্টা হাসলো, তবে মুখে কিছু বলল না। নিহিনের হঠাৎ মনে পড়ল সকাল সকাল তার একটা গুরুত্বপূর্ণ ক্লাস হয়েছে, সেখানে উপস্থিত থাকতে হবে। তাই আপাতত আহ্লাদীপনা একপাশে রেখে ঘুমানোর প্রস্তুতি নিল। বেশি দেরিতে ঘুমালে দেখা যাবে সে ক্লাসে স্যারের লেকচার শোনা বাদ দিয়ে সেখানে ঘুমিয়ে পড়েছে। সকাল সকাল আয়মান নিজেই এসে নিহিনকে পৌঁছে দিয়ে গেল। বলল নিহিন যেন অপেক্ষা করে। আয়মান আবার 12টার দিকে আসবে তাকে নিয়ে যেতে। নিহিন আয়মানকে বিদায় জানিয়ে প্রথমে ক্যান্টিনে ঢুঁ মারল। তার বন্ধুবান্ধবরা বেশিরভাগ সময় এখানেই অপেক্ষা করে। সকলে ক্যান্টিনে একত্রিত হয়ে তারপর দল বেঁধে ক্লাসে প্রবেশ করে। ক্লাস শেষ হলো 11টায়। আয়মান বলেছিল 12টায় আসবে, তাই নিহিন সকলের সাথে মাঠে গোল হয়ে বসলো। অনেকদিন পর আজ অর্ণবের সাথে দেখা হলো। ফ্যামিলি ক্রাইসিসের কারণে সে কিছুদিন সব কিছু থেকে দূরে ছিল। কিছুক্ষণ বাদেই আড্ডা আর জমল না। মিনিট 10 পরপরই এক একজন উঠে চলে গেল। নিহিন একাই আরও কিছুক্ষণ বসেছিল। 12টা বাজার 10 মিনিট আগে মূল ফটকের এক কিনারে গিয়ে দাঁড়ালো। এমন সময় পেছন থেকে উচ্চশব্দে তার কর্ণকুহরে ভেসে এলো, হয় সুন্দরী। কথাটা ঠিক কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে নিহিনে জানা নেই, তবে সে পেছন ফিরে চাইল। দেখতে পেল রাজকে। সে হাত নেড়ে তার দিকে এগিয়ে আসছে। তার মানে উক্ত কথাটা নিহিনকে উদ্দেশ্য করেই বলেছে। এই সময় নিহিন আর ঝামেলা করতে চায় না। সে দ্রুত সম্মুখে পা বাড়ালো, তবে রাজ ঠিকই দৌড়ে এসে তার পথ রোধ করলো। চোখ ছোট ছোট করে বলল, আমায় দেখে পালাচ্ছ কেন সুন্দরী? আমি কি দেখতে এতটাই কুৎসিত? রাজের কথায় নিহিনের কিছুই যায় আসে না। সে ভাবছে অন্য কথা। এখন আয়মান আসবে। এমনিতেই একদিন ভুলক্রমে তাকে দেখে ফেলেছিল এই অভদ্র ছেলেটার সাথে। আজ আবার দেখলে কি মনে করবে কে জানে। সে রাজকে পাশ কাটাতে চাইল, কিন্তু তাতেও রাজ বাধা দিয়ে বলল, আরে দাঁড়াও দাঁড়াও, ইদানিং খুব পালাপালা করছো কেন জানেমান? অপেক্ষা করছো কেউ আসবে? উফ, কেউ আসবে নাকি? তারপর নিজের কলার নাচিয়ে 32টা দাঁত বের করে হেসে বলল, এই বন্দা ছাড়া কেউ তোমার জন্য অপেক্ষা করবে না, কোনো দিনও না। নিহিন চাপা কণ্ঠে বলল, আমার পথ ছাড়ো। ছেড়ে দিব তো? পথ কি আর আমার বাপের সম্পদ যে ধরে রাখবো? বলেই আবার হো হো করে হাসতে লাগলো। নিহিন শুধুমাত্র আর চোখে আশেপাশে তাকাচ্ছে। আয়মান চলে এলো না তো। হাত ঘড়িতে সময়টাও দেখে নিল। 12টা বেজে 5 মিনিট পার হয়েছে। উফ, এই যন্ত্রণা আসার আর সময় পেল না। এক্ষুনি আসতে হবে একে। কিছু কিছু মানুষ থাকে না, যারা হুটহাট জীবনে এসে সব কিছুতে নাক গলায়, গণ্ডগোল লাগানোর চেষ্টা করে, একটা অধিকার খাটানোর চেষ্টা করে, যেচে দুদিনের দুটো উপকার করতে আসে। রাস্তাদের মতোই একজন। নিহিনের খুব বিরক্ত লাগে। মাঝে মাঝে তো এই বিরক্তির সীমা অতিক্রম করে ফেলে। কে কি বলবে? যে প্রতিবাদ করতে যাবে পরদিন দেখা গেল তাকে রাস্তায় ফেলে মারছে। এরা এরকমই বকে গেছে।
কেউ পারিবারিক শিক্ষার অভাবে, আবার কেউ কেউ সঙ্গদোষে। রাজ অনেকক্ষণ যাবৎ এই সেই কথা বলেই যাচ্ছিল। নীল কিছু শুনছে, কিছু শুনছে না। সে আয়মানের অপেক্ষায় রয়েছে। হঠাৎ রাজ একটা কড়া ধমক দিয়ে বলল, এই মেয়ে, কথা জিজ্ঞেস করেছি, উত্তর দিচ্ছ না কেন? কথা কানে যায় না? নিহিনের মনে পড়ে না তার বাবা মা কখনো তাকে একটা ধমক দিয়েছে কিনা। অথচ এই অসভ্য ছেলে এত বাজে ব্যবহার করছে। একটা ঠাটিয়ে চড় মারা উচিত, কিন্তু জনসম্মুখে নিহিনের সাহস হলো না। সে খানিকটা কড়া কণ্ঠে বলল, তোমার কথা শোনা আমার জন্য জরুরি কিছু নয়। রাজ উত্তরে কিছু বলবে, কিন্তু তার আগেই পেছন থেকে সঙ্গী সাথীদের ডাক ভেসে এলো। রাজ চলে গেল, তবে নিহিনকে বলে গেল সে আবার আসবে। নিহিন থোড়ায় কেয়ার করে এসব। সে পুনরায় সময় দেখে নিল, প্রায় 12:30টার কাছাকাছি। আয়মান এখনও আসছে না। ব্যাগ থেকে ফোন বের করে ফোন দিতে উদ্যত হতেই আয়মান এসে হাজির। অত্যন্ত দুঃখী গলায় বলল, সরি সরি, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। এসো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তাই না? নিহিন গোমরা মুখে গাড়িতে উঠে বসলো। কোনো কথাই বলল না। রাজের ব্যাপারটা তাকে ভাবাচ্ছে খুব। আগে তো পাত্তা দিত না, কিন্তু ইদানিংকালে উৎপাত চক্রবৃদ্ধি হারে বাড়ছে। নিহিনের মুখের ভাবভঙ্গি আয়মান অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে। সচরাচর সে এইভাবে একমনে কোনো কিছুতেই স্থির থাকে না, তাই মাঝে মধ্যে এভাবে দেখলে অবাক হতে হয় বটে। আয়মান জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? কোনো সমস্যা? নিহিন কানে শুনল না। গালে হাত রেখে হেলান দিয়ে রাজ্য উদ্ধার করছে। আয়মান পুনরায় বলল, এত কি ভাবছো? না, এই মেয়ে তো পাত্তাই দিচ্ছে না। আয়মান গাড়ি থামালো। নিহিনের হাতে ঝাঁকি দিয়ে বলল, কি হয়েছে? নিহিন হকচকিয়ে তাকালো। আশেপাশে তাকিয়ে বলল, গাড়ি কেন থামিয়েছো? আমরা তো বাড়ি আসিনি, এটা কোন জায়গা? আয়মান সোজা হয়ে বসে বলল, এতক্ষণ মন কার কাছে ছিল? কার কাছে থাকবে? সেটা তো আমি জানতে চাইলাম। অনেকক্ষণ থেকে কিছু বলছি, শোনার প্রয়োজনই মনে করছো না। কাকে মনের ভেতর ঢুকিয়ে রেখেছো যে আমার কথা? মাঝপথে আয়মানকে থামিয়ে নিহিন বলল, ধুর, আজে বাজে কথা বলো না তো। এমনি একটা বিষয় নিয়ে ভাবছিলাম। বাড়ি চলো, মাথা ব্যথা করছে, একটু বিশ্রাম নিতে হবে। আয়মান গাড়ি স্টার্ট দিতে দিতে বিড়বিড় করে বলল, সারাদিন মাথায় এত চাপ নিলে মাথা ব্যথা তো করবেই। কি এত ভাবে নিজেও জানে না বোধ হয়। বাড়ি ফিরে নিহিন সোজা ঘরে গিয়ে শুয়ে পড়ল। ফ্রেশ হলো না, আর খাওয়া দাওয়ার তো বালাই নেই। দুপুরে খাওয়ার সময়ও তাকে পাওয়া গেল না। রুমানা আয়মানকে জিজ্ঞেস করলেন, নিহিনের কি হয়েছে? আয়মান তো নিজেও জানে না, তবে মাকে বলল, ফেরার সময় শরীরটা খারাপ মনে হলো, ঘুমিয়ে আছে। থাক, এখন আর বিরক্ত না করি, উঠলে খাবে। ঠিক আছে, খেয়াল রাখিস। নিহির মোটেও ঘুমাচ্ছিল না। ইদানিং অলসতা ভর করেছে খুব করে। শোয়া থেকে উঠে দাঁড়াতে ইচ্ছে করছে না। খাওয়া দাওয়া তো আরও বিরক্তিকর অধ্যায়। কিছুক্ষণ এপাশ ওপাশ গড়াগড়ি করে উঠে বসলো। গোসল করে ফ্রেশ হয়ে এসে আয়মানকে দেখলো। আয়মান তাকে উদ্দেশ্য করে বলল, আমাকে একটু চট্টগ্রাম যেতে হবে, তুমি যাবে? কয়দিনের জন্য যাচ্ছ? কাল গিয়ে পরশু চলে আসব। নিহিন ভেজা চুল ঝাড়তে ঝাড়তে বলল, ও, তাহলে একদিনের জন্য গিয়ে আমার কাজ নেই, তুমিই যাও। আর আমার সামনে ফাইনাল ইয়ার এক্সাম, টুকটাক ক্লাস করতে হবে, একটু পড়াশোনাতেও তো মনোযোগ বসাতে হবে। ঠিক আছে, এখন গিয়ে খাওয়া দাওয়া করে নাও। নিহিন ছোট্ট করে জবাব দিল, পরে খাবো। সকালেও কিন্তু একই কথা বলেছো। এভাবে ঘন্টার পর ঘন্টা না খেয়ে থাকার মানে কি? কিছু না। আয়মান একটু নড়ে চড়ে বসে বলল, কি হয়েছে বলো তো? ফেরার সময় থেকে দেখছি তোমার মুড অফ। কোনো সমস্যা হয়েছে? কেউ কিছু বলেছে? বান্ধবীদের সাথে ঝগড়া বা অন্য কিছু? না, কিছু না। বলো শুনি। নিহিন এসে আয়মানের পাশে বসলো। মিষ্টি করে হেসে বলল, কিছু হয়নি, তুমি অযথাই টেনশন নিও না তো। মুখ দেখে কিন্তু মনে হচ্ছে না। আচ্ছা, মুখ দেখে কি মনে হচ্ছে? নিহিন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কিছু একটা হয়েছে, এটা বুঝতে পেরেছি। এক্স্যাক্টলি কি হয়েছে সেটা যদি বুঝতে পারতাম তবে কি তোমাকে জিজ্ঞেস করতাম? নিহিন প্রসঙ্গ পাল্টে বলল, কাল কখন যাচ্ছ? সকালেই 10টায় রওনা দিব। আচ্ছা। তারপর দুজনেই অনেকক্ষণ যাবৎ নির্বিকার চুপচাপ। নিহিনের মনোযোগ ঘরের প্রতিটা কোণায় কোণায়। আয়মানও গভীর মনোযোগে কিছু একটা ভাবছিল। এক পর্যায়ে নিস্তব্ধতা ভেঙে বলল, কে কি বলেছে কিংবা কে কি করেছে আমার জানা নেই, কিন্তু প্রতিটা মাখা জিনিসকেই কোনো না কোনোভাবে সোজা করা যায়। সোজা করার উপায়টা শুধুমাত্র আমাদেরকে আয়ত্ত করতে হয়। যে যাই বলুক না কেন, তোমার পছন্দ না হলে সেই কথা বা সেই মানুষটাকে পাত্তা দিবে না। বেশি কিছু করলে বুদ্ধি খাটিয়ে তুমি কিছু একটা করবে। নিজের শক্তি সবসময় নিজেকেই হতে হয়। নিহিন পাশ ফিরে তাকালো। আয়মান যে কথাগুলো তাকেই উদ্দেশ্য করে বলেছে এটা বুঝতে আর সমস্যা হলো না।
নিহিনকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আইমান পুনরায় বলল, তোমার একটা সমস্যা কি জানো? হুম। তুমি যত মারামারি কথা কাটাকাটি আমার সাথেই করতে পারো, আর কারোর বেলায় কিচ্ছু খাটে না। হ্যাঁ, আর একটা কথা, রাগ যেখানে দেখা উচিত ঠিক সেখানেই দেখাবো। সব কথা বাদ দিয়ে নিহিন একটা কথা লুফে নিল, বলল, আমি তোমার সাথে মারামারি করি? এটা তুমি বলতে পারলে? এত বড় বদনাম। এইটুকু বলেই পাশে থাকা বালিশটা আইমানের দিকে ছুঁড়ে মারল। আইমান তৎক্ষণাৎ সেটা ধরে বলল, নিজেই দেখে নাও, মারামারি করো নাকি? নিহিন মুখ কালো করে অন্যদিকে ফিরে তাকালো। আইমান কথাগুলো ভুল বলেনি। সে নিজেও স্বীকার করে তার সমস্ত রাগ, অভিমান, জেদ সব নিজের মানুষের সাথে। বাইরে কারোর সাথে কথা বলতে গেলেও কখনো কখনো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। রাজের সাথে কথা বলার তো রুচি হয় না। এই ছেলে বোধহয় এখনও জানে না নিহিনের বিয়ে হয়ে গেছে। অপদার্থ কোথাকার। বিবাহিত প্রমাণ করতে আইমানকে না একদম বাচ্চা কাচ্চা পয়দা করে তবে সামনে গিয়ে চমকে দিতে পারলে ভালো হতো। বিকেলবেলা অনেকদিন পর আজ দিশার সাক্ষাৎ পাওয়া গেল। মেয়েটা পরীক্ষার কারণে আগের মতো উড়ে বেড়ানোর সময় পায় না। আজ পরীক্ষা শেষ হতেই চলে এলো। নিহিন আইমানকে বলে দিশার সাথে বাইরে ঘুরতে বের হলো। বেশি দূর নয়, এই চৌরাস্তার মোড়েই। ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে নিহিন বলল, দিশা, ইদানিং তোমার ভাবগতিক একটু আলাদা লাগছে। কেন বলো তো? কারণ কি? প্রেমে পড়েছো নাকি? দিশা আহ্লাদ করে বলল, ভাবিপু তুমি না, কি যে বলো। মনে তো হয় না ভুল কিছু বলেছি। দিশা লাজুক দৃষ্টিতে তাকালো। এইভাবে যে ধরা পড়ে যাবে এটা বুঝতে পারেনি। কিন্তু ধরা পড়লো কিভাবে? প্রেমে পড়লে চেহারা কি অন্যরকম হয়ে যায়? না হয় মানুষ চেহারা দেখে বোঝে কিভাবে? বা অন্য কোনো পরিবর্তন হয়? হয় বোধ হয়। দিশারও তো হচ্ছে। মনের মধ্যে রং বেরঙের প্রজাপতি সময়ে অসময়ে খিলখিল করে হেসে ওঠা, সেজেগুজে আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া, সবসময় মনের মধ্যে একটা লুকোচুরি ভাব। এই বুঝি মা জেনে ফেললো, এই বুঝি রাস্তায় চলতে গেলে ভাইয়া দেখে ফেললো। দিশা নিহিনকে উদ্দেশ্য করে বলল, এক্ষুনি কাউকে বলো না প্লিজ। কে ছেলেটা? পাশের বাসায় থাকে যে। এই তো, তুমি চিনবে ওকে। নিহিন দিশাকে থামিয়ে বলল। ওই তো চাশমিশ। দিশা মাথা নেড়ে হ্যাঁ বোধক জবাব দিল। নিহিন সশব্দে হেসে উঠল, বলল, শেষমেশ ওর প্রেমে পড়লে কিভাবে? ওর ওই ইনোসেন্ট লুকটাই তো জোশ লাগে। আমি কিন্তু ভবিষ্যতের কথা ভেবেই প্রেম করছি। এমন না যে আজ প্রেম করে কাল ছেড়ে দেব বা টাইম পাস করছি। প্রেমিক হিসেবে একটু উড়ু উড়ু টাইপ ছেলে ঠিক হলো, স্বামী হিসেবে ইনোসেন্টরাই পারফেক্ট। ওরে বাবা, জল দেখি বহু দূর গড়িয়ে গেছে। তো বিয়ের খবর কতদিন পর পাচ্ছি? এই যাও, আমি এখন ছোট। নিহিন মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, যাই করো না কেন কাকিকে একটু আভাস দিয়ে রেখো। হ্যাঁ, আমার ফাইনাল পরীক্ষা শেষ হোক। দুজনে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলো, লেকের পাড়েও এলো। তবে জনসমাগম বেশি বলে ওখানে বেশিক্ষণ থাকলো না। সন্ধ্যার আগ মুহূর্তে চা আর ফুচকা খেয়ে দুজনে বাড়ি ফিরল। রাতে যখন নিহিন পড়ার উদ্দেশ্যে একটা বই নিয়ে বসলো, আয়মানের চোখ তখন কপালে। অর্থাৎ এক কথায় বলতে গেলে চক্ষু চড়ক গাছ। নিহিন পড়তে বসেছে? আসলে এটা কখনো বাস্তবে হবে কল্পনাতেও আসেনি। বিয়ের এতদিন পার হয়ে গেছে, ওকে জোর করে পড়তে না বসালে নিজে থেকে কখনো পড়তে বসেনি। সে মেয়ে বই খাতা নিয়ে বসলে একটু অবাক তো হওয়ারই কথা। আইমান নিহিনের দিকে এগিয়ে গেল, সাবধানী কণ্ঠে বলল, পড়াশোনা করছো তাই না? আচ্ছা, তোমার কি শরীর খারাপ? জ্বর উঠেছে? কপালে গলায় হাত দিয়ে শরীরের তাপমাত্রা দেখে নিল। না, সব ঠিকঠাক। নিহিন বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন কেন করছো? জ্বর দেখলাম। আশ্চর্য, আমার কি জ্বর হয়েছে নাকি? সেটাই দেখছিলাম, হঠাৎ পড়তে বসেছো তাই খটকা লাগলো। শরীর খারাপ কিনা পরখ করে নিলাম। আইমানের বলার ধরন দেখে নিহিন চোখ ছোট ছোট করে তাকালো। কড়া গলায় বলল, এখন পড়ছি বলে তোমায় কিছু বললাম না, না হলে। বাকিটুকু আর উচ্চারণ করলো না, সময়ের জন্য তুলে রাখলো। সকাল সকাল আইমান নিহিনের সাথেই রেডি হচ্ছিল। ওকে ভার্সিটি পৌঁছে দিয়ে নিজে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে। খাওয়া দাওয়া শেষ করে একটু তাড়াতাড়ি বের হলো দুজন। নিহিন আইমানের উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। আমি গেলে ভালো হতো, কিন্তু একদিনের জন্য যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবে, অনিয়ম বরদাস্ত নয়। যথাজ্ঞা ম্যাডাম। আর হ্যাঁ, আমাকে ফোন করবে। যখন ব্যস্ত থাকবে তখন ফোন করতে হবে না, যখন ফ্রি হবে তখন ফোন করো। অন্তত দিনে একবার হলেও ফোন করো, ওকে? আইমান মাথা নেড়ে সায় দিল। নিহিন পুনরায় বলল, রাস্তাঘাটে তাড়াহুড়ো করবে না, সাবধানে চলাফেরা করবে। আপনিও সাবধানে থাকবেন ম্যাডাম। আমার তো আপনার জন্য চিন্তা বেশি হয়।
আমার জন্য চিন্তা হলে তাড়াতাড়ি ফিরবে, ওকে? মিস করব। ভার্সিটি থেকে কিছুটা দূরে আয়মান গাড়ি থামালো। নিহিনকে উদ্দেশ্য করে বলল, মিস ইউ টু। তারপর নিজের গাল এগিয়ে দিয়ে বলল। ঋণ রেখেছিলেন সেদিন, আজ শোধ করে যান। নিহিন সহসা হেসে আয়মানের গালে এবং ঠোঁটে চুমু খেয়ে বলল। একদম সাময়িক শোধ করে দিলাম, এখন যাই। আয়মান ওর হাত ধরে বলল, যাই না, বলো আসি। আচ্ছা আসছি, পৌঁছে আমাকে একটা ফোন করবে। আয়মান হেসে জবাব দিল। করব। তারপর নিহিন গাড়ি থেকে নেমে গেল। হাত নেড়ে আয়মানকে বিদায় জানিয়ে সোজা হাঁটা দিল। পেছনে ফিরে আর তাকালো না। মন খারাপ হচ্ছে, পিছুটান বাড়িয়ে লাভ কি? গেটে পা দিতেই অশান্তি এসে হাজির। এ বোধহয় সর্বক্ষণ এখানে দাঁড়িয়ে পাহারা দেয়। আয়মানের কিছু কথা নিহিন মনে রেখেছিল। মানুষ শক্তের ভক্ত আর নরমের জম, কথাটা সত্যি। সে একটা কড়া ধমক দিয়ে বলল, সামনে থেকে সরো। কথাটা একটু জোরেই বলেছে। আশেপাশে থেকে কয়েকজন উঁকি দিয়ে তাকালো। রাজ নিহিনের কথা পাত্তা দিল না। নিহিন পুনরায় বলল, তুমি কি ভালো কথায় আমার সামনে থেকে সরবে, নাকি একটা থাপ্পড় মারতে হবে এখন? রাজ এইবার হতবাক দৃষ্টিতে তাকালো। এই একরত্তি মেয়ে যে তাকে থাপ্পড় মারার কথা বলবে, এটা ধারণার বাইরে ছিল। নিহিনকে উদ্দেশ্য করে বলল, কার সাথে কথা বলছো সে খেয়াল আছে? নিহিনও শাসিত সুরে বলল, আমি যে রাস্তার একটা অভদ্র, অশুভ, বেয়াদব, বেপরোয়া ছেলের সাথে কথা বলছি, সেই খেয়াল আমার খুব ভালো করেই আছে। নিহিনের উচ্চস্বরে বলা কথাগুলো আশেপাশে প্রায় সকলেরই কানে গেল। কেউ কেউ ঝামেলা এড়াতে ভেতরে প্রবেশ করলো, আবার কেউ কেউ জল কতদূর গড়ায় সেটা দেখার জন্য সেখানে দাঁড়িয়ে পড়ল। ততক্ষণে রাজের মুখটা হয়েছে দেখার মতো। এতগুলো মানুষের সামনে এভাবে অপদস্থ হতে হবে সেটা ভাবেনি। সে দাঁত কিরমির করে বলল, মুখ সামনে কথা বলবি, আশেপাশে অনেকই মানুষ রয়েছে। নিহিন দু পা এগিয়ে এসে বলল, তো যে ছেলে জনসম্মুখে মেয়েদের উৎপাত করতে পারে, আবার আলাদা, তার আবার কোনো সম্মান আছে নাকি? আর যার সম্মান নেই, সে মান সম্মান হারানোর ভয় করবে কিভাবে? নিহিনও আজকে সিদ্ধান্ত নিয়েছে সে এসবে শেষ দেখে ছাড়বে। রোজ রোজ এত ঝামেলা আর ভালো লাগে না। এসব ভাবতে গেলে দিনটা খারাপ যায়। পড়াশোনা হয় না, কোনো কাজে মন বসে না, সব কিছু অসহ্য লাগে। রাজের সাথে কথা কাটাকাটি অনেকক্ষণ পর্যন্ত চলল। আশেপাশের মানুষজন চেয়ে চেয়ে দেখলো ঠিকই, কিন্তু কেউ এগিয়ে এলো না। নিহিন বুঝলো যথাসময়ে নিজের প্রয়োজনে নিজেকে ছাড়া অন্য কাউকে পাওয়া যায় না। আয়মান একটা কথা ঠিকই বলেছিল, নিজের শক্তি নিজেকেই হতে হবে। রাজ কিছুতেই হার মানছিল না। ওই যে সে এমন এক ধরনের মানুষ যে নিজের ভুল চোখেই দেখে না। শেষ পর্যায়ে নিহিন কষিয়ে দুগালে দুটো থাপ্পড় দিল আর বলল, আজকের এই দিন এবং এই মুহূর্তের কথা যদি মনে থাকে, এবং নিজের মান সম্মান যদি খানিক অবশিষ্ট থাকে, তবে আমি বা অন্য কোনো মেয়ের সাথে আর নয়, ওকে? রাজ কি বলবে বা কি কি প্রতিক্রিয়া দেখাবে তা নিহিন দেখতে চায় না। সে বের হয়ে চলে গেল। ফুটপাত ধরে কয়েক সেকেন্ড এগোতেই আয়মানকে দেখতে পেল। অবাক হয়ে এগিয়ে এলো, জিজ্ঞেস করলো, তুমি যাওনি এখনো? আয়মান হেসে জবাব দিল, আপনাকে না নিয়ে চলে যাব? মানে কি? মানে হচ্ছে, আমি চলে গেলে কি আমার বউয়ের এই রূপটা দেখতে পারতাম? আর আমি আমার বউকে ছেড়ে কেন যাব? চলো চলো, গাড়িতে উঠে পড়ো। কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানো? নিহিন কথার দাড়ি কমা কিছুই বুঝতো না। তবে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা আয়মান যে দেখেছে এটা সম্পর্কে সে নিশ্চিত। যা গেছে তা এই মুহূর্তে অতীত। নিহিন জিজ্ঞেস করলো, তুমি বহুত ধান্দাবাজ। বিয়ের এতগুলো মাস পার হলো, তবুও তোমার মতিগতি সম্পর্কে এখনো অবগত হতে পারলাম না। মনের মধ্যে কি থাকে, কে থাকে, সেটাই এখনো বুঝছি না আমি। আয়মান বুকে হাত রেখে বলল, মনের মধ্যে তো একমাত্র তুমিই থাকো জানেমান। আর কারো চান্স আছে নাকি? তো যাচ্ছি কোথায় আমরা? তুমিও আমার সাথে চট্টগ্রাম যাচ্ছ। আসার আগে মাকে বলেই এসেছি তোমাকে নিয়ে যাব। নিহিন চোখ কপালে তুলে বলল, ও মা, এইসব পরিকল্পনা কখন এঁটেছো? আর তুমি কি রাজকে চেনো? আজকের এই ঘটনা তুমি দেখেছো? অল্প অল্প চিনি, তবে আজ যা করেছো তা আরও আগে করা উচিত ছিল। যাই হোক, বাকিটুকু আমি দেখে নেব। নিহিন হেসে বলল, সব দোষ তোমার। তুমি কেন আমার জীবনে আগে এলে না? কেন এভাবে সব কিছু বুঝিয়ে দিলে না? আগে বুঝলে কি ওই অভদ্রটাকে আমায় এতদিন সহ্য করতে হতো? আয়মান হেসে নিহিনের চুলগুলো এলোমেলো করে দিল। হাসতে হাসতে দুজন পেছনে সব কিছু অতিক্রম করে সামনে এগিয়ে চলল। এই সামনের পথে থাকলো না আর কোনো বাধা, বিপত্তি, অসংযোগ। জীবনে কিছু কিছু অধ্যায়ে দুঃখ কষ্টের আলোড়ন থাকলেও সেটুকু পাড়ি দিতে পারলে জীবন সুন্দর। সুখে সেই সময়টা যখন আসে তখন দুঃখ কষ্টকেও আয়োজন করে ধন্যবাদ দিতে ইচ্ছে হয়, জীবনে অনেক কিছু শিখিয়ে দেওয়ার জন্য।
অপ্রীতিকর পরিস্থিতিতে একটা বিয়ে, তারপর এলোমেলোভাবে সংসার শুরু। দুজনের যা পরিস্থিতি ছিল তাতে অবশ্য সংসার শব্দটাও তাদের সাথে যায় না। সেই ছন্নছাড়া দুজন মানুষ দিন শেষে মেঘে মেঘে মিশে যাওয়ার মতো করেই মিশে গেছে একে অপরের হয়ে চিরকালের তরে। আর হ্যাঁ, রয়েছে অঙ্গীকার। দেখতে দেখতে দিনগুলো কেমন করে পার হয়ে যাচ্ছে, দিনগুলো তো চলেই যাচ্ছে। এক একজনের সম্পর্কেও কেমন একটা দূরত্ব তৈরি হচ্ছে। গত সপ্তাহে নীলার বিয়ে হয়ে গেল। সে তার স্বামীর সাথে পাড়ি জমালো দিনাজপুর। সবার কথা বলতে গেলেও তাই, আগের মতো আর হামেশায় দেখা হওয়ার সুযোগ নেই। গল্প আড্ডা সব এখন যেন সুখ স্বপ্নের মতো। তবে যান্ত্রিক সভ্যতার এই যুগে যোগাযোগ করাটা মোটেও কোনো কঠিন বিষয় নয়। কঠিন বিষয় হচ্ছে মন ভরার বিষয়টা। নিহিনের ভাবতে অবাক লাগে, তার বিয়েরও প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। প্রথম যখন আইমানের সাথে রেশারেশির সম্পর্ক ছিল তখন যেন সময় কাটছিলই না। এরপর ভালোবাসা যখন উঠলে উঠল তখন কিভাবে সময় চলে যাচ্ছে, সময়ের সাথে কিছুতেই পেরে ওঠা যাচ্ছে না। আইমানও তাই ভাবে। দুনিয়াতে ঘটা সব কিছুই আশ্চর্যজনক। যে সম্পর্ক হওয়ার কথা ছিল না, যে সম্পর্ক নিয়ে কেউ কখনো কিছু ভাবেনি, সেই সম্পর্কই এখন সকলের কাম্য। নিহিন এই কয়েকদিনে সংসারের সাথে অভ্যস্ত হয়ে উঠেছে। ভালোই লাগে জীবনের এই নতুন নিয়ম। সকালে ঘুম থেকে ওঠা, তারপর প্রিয় মানুষের মুখ দর্শন, ফ্রেশ হওয়া, নাস্তা খাওয়া, টুকটাক কাজ করা, ছাদে গিয়ে ফুল গাছে অতি যত্ন সহকারে পানি দেওয়া। তারপর দিশা আসে প্রায়শই, তার সাথে গল্পগুজব করা। আইমান এসে মাঝে সাঝে দুষ্টুমি করে, আরিসের সাথে ইদানিং খুব কম দেখা হয়। সকলেই নিজ নিজ কাজ আর পড়াশোনায় ব্যস্ত। আজ সকালে দিশা এসে আইমানকে খুব করে ধরেছে তাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে। মোড়ে নাকি নতুন একটা আইসক্রিমের দোকান বসেছে। আইমান তো সোজা বলে দিয়েছে, তোর এমনিতেই কথায় কথায় ঠান্ডা লাগে, সেই তুই এইরকম নভেম্বরের কনকনে শীতে আইসক্রিম খাওয়ার সাহস দেখাস কিভাবে? দিশা পুনরায় বায়না ধরেছে। কোথায় ঠান্ডা, এখনো কত গরম। তুমি আইসক্রিম খাওয়াবে কিনা সেটা বলো। অবশ্যই না। আইমানের এক কথা। ঠিক আছে, আমি তোমার সমস্ত সত্যি ফাঁস করে দিব এখন। আমার আবার কিসে সত্যি? আইমান ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। আছে, যাকে বলার তাকেই বলবো, তোমাকে বলবো কেন? মুখ ভেঙচিয়ে দিশা নিহিনকে খুঁজতে ঘর থেকে বের হলো। আইমান গা ছাড়া ভাব নিয়ে বলল। সব পাগল ছাগলের কাণ্ড কারখানা। দিশা নিহিনকে ড্রয়িং রুমে পেয়ে গেল। পাশে বসে বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল। ভাবিপু, তুমি কি তোমার স্বামীর কীর্তিকলাপ সম্পর্কে কোনো খবর রাখো? নিহিন টিভি দেখছিল। দিশার কথা শুনে বলল। কিসের কথা বলছো? বলছিলাম তো তোমার প্রাণপ্রিয় স্বামীর কথা। নিহিন এইবার পূর্ণ মনোযোগ দিশার দিকে গিয়ে। ও আবার কি করেছে? কি করে নাই সেইটা বলো। বুঝতে পারছি না তোমার কথা, স্পষ্ট করে বলো তো কাহিনীটা কি? দিশা নড়ে চড়ে বসলো, বলতে শুরু করলো। তোমার সাথে বিয়ের আগে দাদাভাইয়ের কতগুলো প্রেম ছিল জানো? আজ এ তো কাল সে। একটাও কিন্তু পার্মানেন্ট ছিল না, সব ভুজুং ভাজুং। মাঝে মধ্যে তো দু একটার সাথে আমাদের পরিচয়ও করে দিত। তার কথা ছিল বিয়ে সে করবে ফ্যামিলির পছন্দে, তবে প্রেম করবে নিজের ইচ্ছায়। কি আর বলবো, অনেকেই তো বাড়িতে এসেছিল। দাদাভাই তাদের নিয়ে বাইকে ঘুরতো প্রতি বিকেলে। তোমাকে নিয়ে ঘুরতে যায় বলো? তুমি আমি বললে যাবে, কিন্তু নিজ ইচ্ছায় যায়? তা যাবে কেন? গার্লফ্রেন্ডের সাথে তো ঘুরে ফিরে চলে এসেছে ওসব জায়গায়। বউ নিয়ে আর কেন যাবে নিজের পায়ে কুড়াল মারতে? নিহিন মনোযোগ সহকারে সবটা শুনলো। দিশাকে বলল। তুমি তো দেখি তোমার ভাইয়ের ইতিহাসে A to Z সব জানো, অথচ সে আমাকে বলেছে তার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না। কত বড় মিথ্যা, ভাবতে পারো? দিশা বিরক্তি নিয়ে বলল। এর কোনো কথা বিশ্বাস করো না তো, বিরক্তিকর। মানুষটাই আপদমস্তক বিরক্তকর। আচ্ছা, তোমার ভাইয়া আর কি কি করেছে? স্কুলে থাকাকালীন স্কুল পালানো, কলেজে ক্লাস ফাঁকি দেওয়া, গার্লফ্রেন্ডের সাথে রোজ ডেটিং সবই করেছে। নিহিন গালে হাত দিয়ে বলল। ভীষণ ডেঞ্জারাস। দিশার আরও অনেক কথা বলল। ভাইয়ের কাছে আবদার করার পরও আইসক্রিম খাওয়ালো না, উল্টো ঠান্ডা লাগবে বলে এড়িয়ে গেল। হ্যাঁ, এখন মজা দেখুক। আইসক্রিম না খাওয়ানো অবধি দিশা কিছুতেই নিহিনকে সত্যি কথা বলবে না বলে প্রতিজ্ঞা করলো। দিশা বাড়ি যাওয়ার পথে আইমানে দেখা পেল, কথা বলল না, তবে ভেঙচি কেটে চলে গেল। মনে মনে বলল। যাও যাও, বউ ধমক খাও গিয়ে। আমাকে আইসক্রিম খাওয়ালে কি এই ধমক তোমাকে খেতে হতো নাকি? আইমান নিহিনের পাশে এসে বসতে নিহিন উঠে চলে গেল। কেন চলে গেল সেটা আইমান খেয়াল করলো না। কিছুক্ষণ রিমোট হাতে নিয়ে টিভির চ্যানেলে ঘুরিয়ে ঘরে এলো। আইমানকে দেখে নিহিন সেখান থেকে উঠে চলে যেতে নিয়েছিল। আইমান বলল। কোথায় যাচ্ছ? যেদিকে দু চোখ যায়। তোমার সমস্যা?
এভাবে বলছো কেন? কি হয়েছে? আমার আবার কি হবে? তো এইভাবে কথা বলছো কেন? নিহিন পাল্টা প্রশ্ন করলো। কিভাবে বলছি? আমার তো মনে হয় আমি সাধারণভাবেই বলছি, মুখ দিয়ে কথা বলছি। আইমান সামান্য বিরক্তি নিয়ে বলল, কখন যে কি হয় তোমার, সোজা প্রশ্নের সোজা উত্তর দিতেই পারো না। হ্যাঁ, ঠিকই আছে। এখন তো আমাকে ভালো লাগবে না। আছে না তোমার? যাও যাও, তাদের কাছে যাও। আইমান চোখ কপালে তুলে বলল, আমি কখন বললাম তোমাকে ভালো লাগে না? ডিরেক্ট বলো নাই, তবে ইনডিরেক্টলি তাই বুঝিয়েছো তুমি। মানে কি? নিহিন ভ্রু নাচিয়ে বলল। বিয়ের আগে প্রেম কয়টা করেছিলে? সত্যি করে বলো। আইমান সহসা উত্তর দিল, একটাও না। সত্যি করে বলছি। আমি সত্যি বললাম, তোমার সাথে মিথ্যা বলবো? নিহিন এগিয়ে এসে শার্টের কলা চেপে ধরে বলল, আসলেই সত্যি বলছো? তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল না? একদম না। তোমাকে এসব খবর কে দিয়েছে? দিয়েছে আমার কোনো এক শুভাকাঙ্ক্ষী। এটা শুভাকাঙ্ক্ষী? কাল নাগিনী কোথাকার। চুপ! আইমান ভালো মানুষের মতো চুপ করে গেল। সে কিছুতেই বুঝতে পারে না তার এই সাধের সংসারে মাঝে মাঝে এই পিনগুলো লাগাইকে। এই তো গেল মাসেও কাঁচা ঘুম ভেঙে দিয়ে হুট করে নিহিন এসে জিজ্ঞেস করছে, সারাদিন কোথায় টই টই করে ঘুরে বেড়াও? আজকে এই মুহূর্তে কোথা থেকে এলে? কোথায় গিয়েছিলে এবং কার সাথে গিয়েছিলে? আইমান পুরোই হতবাক। সে আরাম করে ফ্যানের নিচে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। বাইরে কখন যাবে? আবার বলে কি না কার সাথে গিয়েছিলে? কোনো মানেই হয় না এসবের। কাকে না কাকে দেখে এসেছে, অথচ বাড়ি এসে তার মতো নিরীহ আর গো বেচেরা ধরনের মানুষটাকে ফাঁসিয়ে দিচ্ছে। সেদিন তো নিহিনকে অনেক কষ্টে বুঝেছে, যাকে দেখেছে আসলে মোটেও আইমান নয়, বরং অন্য কেউ। কিন্তু আজ বুঝ দেবে কী করে? ম্যাডামের মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। আমতা আমতা করে নিহিনের উদ্দেশ্যে বলল, তোমাকে এসব খবর কে দেয়? আমাকে একটু জানাবে প্লিজ? নিহিন সহসা ভ্রু কুঁচকে বলল, কেন? তাকে ঘুষ দিয়ে আগে ভাগে সাবধান করে দিবে? আয়মান কপাল চাপড়ে কুল পেল না। মেয়ে মানুষ আসলে বাঁকা। সোজা কথাকে আঁকা বাঁকা পথে নিয়ে যাওয়া তাদেরই অধিকার এবং তাদেরই নারীগত অভ্যাস। এখানে কারো হস্তক্ষেপ চলে না। আয়মান অবশ্য জানে এর কারণ কি। মেয়ে মানুষ তো একটু নরম মনের হয়। যে পাত্রে রাখা হয় মাঝে সাঝে সেই পাত্রের আকার ধারণ করে। তাদের সামলে রাখতে হয় খুব যত্ন করে। তাদেরকে তাদের মতো করেই বোঝাতে হয়, তাদেরকে তাদের মতো করেই বুঝতে হয়। মুখ ফুটে খুব একটা নিজের প্রয়োজনের কথা বলতে চায় না। তারা চায় তাদের প্রিয় মানুষটি তাদেরকে বুঝে নিক। শুধু সময় না, অসময়েও একটু পাশে থাকুক। যে কোনো বিপদে হন্যে হয়ে ছুটে আসুক। কি আর করার, এই ছোট্ট ছোট মুহূর্তগুলো সহ্য তো করতেই হবে। একটা সময় হয়তো আসবে যখন আর এসব কোনো কিছুর আর বাস্তব পুনরাবৃত্তি হবে না। সব স্মৃতিতে নিবিষ্ট হয়ে থেকে যাবে। বেঁচে থাকার এই মুহূর্তগুলো একসময় স্মৃতি। হ্যাঁ, ভাবতে আশ্চর্য লাগে। নিহিনটাও এমন পাগলাটে ধাঁচের। কথায় কথায় রাগ করবে, অভিমান করে মায়ের কাছে বিচারের সভা বসাবে। আবার আইমান রাগ করলে দুষ্টু মিষ্টি আদর দিয়ে সেই রাগ ভাঙাবে। সে একটু বেশি আহ্লাদি কিনা। ডিসেম্বরের এক স্নিগ্ধময়ী সকাল। কুয়াশার চাদর ভেদ করে সূর্যি মামা ওকে দিচ্ছে। চোখ পেলে তাকাতে শরীর জুড়ে আলস্য ভর করলো। তবুও নিহিন ঘুম থেকে উঠে পড়ল দ্রুত। আজ অনেক কাজ, সব পরিকল্পনা মাফিক সারতে হবে, নয়তো এতদিন ধরে সবার আড়ালে যেই পরিকল্পনা সাজিয়েছিল তার সব পণ্ড হয়ে যাবে। আইমানের সাথে নিহিন গত 2 দিন কথা বলছে না। নির্দিষ্ট কোনো কারণ নেই, এটা তাদের পরিকল্পনারই একটা অংশ। কিন্তু আইমান দুশ্চিন্তায় শেষ। সে কি এমন অন্যায় করেছে যে তার জন্য এত কঠিন শাস্তি? এর থেকে নাকি মৃত্যুদণ্ড ভালো। নিহিন উঠে গিয়ে ফ্রেশ হয়ে সকলের জন্য চা বানালো। ঘড়িতে সময় দেখে নিল। 8টা নাগাদ আইমান উঠে এলো। 10টা নাগাদ আরিশ এসে আইমানকে বলল, ভাইয়া, আমি একটু বাইরে যাব, তুমি কি আমার সাথে একটু যেতে পারবে? আইমান প্রথমেই একটা ধমক দিয়ে বলল। নিজেই চলে যা। আরিশ অসহায় দৃষ্টিতে নিহিনের দিকে তাকালো। নিহিন চোখের ইশারায় বোঝালো এভাবে বললে কাজে হবে না, জোর দিয়ে বলতে হবে। আরিশ আবার চেষ্টা করলো। ভাইয়া, আমার একটু জরুরি কাজ ছিল, তুমি যদি যাও তাহলে ভালো হয়। যাবে একটু আমার সাথে? আমারও তো সময় নেই। বিশ্বাস করো, বেশি সময় নেব না। এই ধরো 1 ঘন্টা অথবা আধা ঘন্টা। প্লিজ চলো ভাই। কি কাজ? আমি কিন্তু 1 ঘন্টার বেশি সময় দিতে পারবো না। আরিশ বলল, সমস্যা নেই, তোমাকে আমি আধা ঘন্টার মাথায় ছেড়ে দেব। ঠিক আছে, আমি আসছি। আইমান ঘরে যেতেই নিহিন এগিয়ে এলো। আরিশ বিশ্বজয়ের হাসি এসে দিশার দিকে তাকায়। দিশা ভাবুক ভঙ্গিতে বলল, দাদা ভাই যে বলল 1 ঘন্টার বেশি সময় দিতে পারবে না, এখন কি হবে? নিহিন বলল, আরে বাদ দাও তো,
ওকে এই 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত আটকে রাখার দায়িত্ব আরিশের। ঠিক আছে, পারবে তুমি? আলিশ অসহায় ভঙ্গিতে মাথা নাড়ল। সে ছোট বলে সব দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। আহারে, মায়া লাগছে নিজের জন্য। আজ নির্ঘাত ভাইয়ের হাতে তার গর্দান যাবে।